দর্শক, বাংলাদেশে গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, মোটামুটি বলা যায় যে এই গত এক সপ্তাহের মধ্যে, গতকালকে সহ এই এক সপ্তাহের মধ্যে যা কিছু ঘটেছে সেই ঘটনাগুলো কি পরিকল্পিত কর্মকাণ্ড? আমরা যদি বলি যে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে তার মৃত্যু, পরবর্তীতে মৃত্যুকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমে হামলা, সাংস্কৃতিক সংগঠনে অফিসে হামলা, এগুলো কি সবই পরিকল্পিত? কেউ কেউ এটা পরিকল্পিত ভাবেই করছে, এবং করার কারণ কি আগামী নির্বাচনকে বানচাল করা এবং স্পেসিফিকলি তারেক রহমানকে দেশে ফিরতে না দেয়া? এই রকম আশঙ্কার কথা জানিয়েছিলেন আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ের শায়ের। সেই আশঙ্কা নয়, একেবারে স্পষ্ট এবার বিএনপি নেতা মির্জা আব্বাস বললেন যে এগুলো নাকি সবই পরিকল্পিত এবং তারেক রহমানকে ঠেকানোরই পরিকল্পনা এগুলো। কেন তিনি এটা মনে করছেন, গণমাধ্যম কি বলছে, তাও আবার ডেইলি স্টারের মতো পত্রিকা এই খবর যখন দিচ্ছে, তখন এটার যে বিশ্বাসযোগ্যতা রয়েছে সেই ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। কিন্তু মির্জা আব্বাস কেন বলছেন, কেন মনে করছেন এমনটা, চলুন একটু জেনে দেখি। তার বক্তব্য শুনে তারপরে আলোচনা করে বোঝার চেষ্টা করি যে আদতে এই ব্যাপারটা কতটা সত্য, কতটা মিথ্যা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গত এক সপ্তাহ কিংবা তার দু একদিন আগে পর্যন্ত যে ঘটনাগুলো, মানে ঘটনার পরম্পরা আমরা দেখছি, যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে সবথেকে বড় ঘটনা হচ্ছে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া, তাকে গুলি করা এবং তার পরবর্তীতে তার নিহত হওয়ার যে ঘটনা, সেই ঘটনা 12 তারিখে তিনি গুলিবিদ্ধ হলেন, তারপরে 18 তারিখে মারা গেলেন। বাংলাদেশে একাধিক হাসপাতাল শেষে সিঙ্গাপুরে ট্রান্সফার করেও তাকে বাঁচানো গেল না। তার মৃত্যু এবং মৃত্যু পরবর্তী যে মিডিয়া অফিসগুলোতে হামলা, এগুলো সব কিছুকেই পরিকল্পিত বলছেন কেন মির্জা আব্বাস। ডেইলি স্টার তার শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে যে তারেক রহমানের আসার ঘোষণার পর সাজানো ছকে ধারাবাহিক ঘটনা ঘটানো হচ্ছে। অর্থাৎ একেবারে পরিকল্পিত, এটাকে এক ধরনের মেটিকুলাস ডিজাইন করা বলা যায় কিনা, সেই শব্দটা এখানে ব্যবহার করা যায় কিনা, একটু চলুন জেনে দেখি তিনি কি বলতে চাইছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর থেকে সাজানো ছকে ধারাবাহিক ঘটনা ঘটিয়ে পরিবেশ অস্থিতিশীল করে তোলা হচ্ছে বলে স্থায়ী কমিটির সদস্য বিএনপির মির্জা আব্বাস বলেছেন। রাজধানীর গোপীবাগে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মির্জা আব্বাস বলেন, দেশের মঙ্গল বা শান্তি চায় না এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বাস করে। তাদের দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নয়। তারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা মানুষ বেশি শয়তান। এই দেশের শান্তি তারা পছন্দ করে না। খুবই কঠিন কঠিন কথা বলেছেন তিনি বলেছেন, খেয়াল করে দেখবেন তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময়ে তারা একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, হাদিকে হত্যা করলো, আর এটার বদনাম চাপানোর চেষ্টা করছিল বিএনপির ওপরে। তারেক রহমান আসবেন, একটা হত্যাকাণ্ড হলো, তারপর ধারাবাহিকভাবে কতগুলো ঘটনা ঘটলো, মনে হলো সাজানো একটা ছক। এই ছকের মধ্য দিয়ে তারা এদেশে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চায়। মির্জা আব্বাস আরও বলেন, দেশের মঙ্গল ও শান্তি চায় না এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে। তাদের দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নয়। তারা বাংলাদেশকে ভালোবাসে না, মানুষ বেশি শয়তান। এই কথা বিএনপির এই নেতা আরও বলেছেন যে তারা 1947 সালে পাকিস্তানকে পছন্দ করে নাই, পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, 71 সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল। এরপর বহু ঘটনা আছে। আজ তারা দাঁত নখ বিস্তার করে দেশের বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছে, খুন জখম রাহাজানি শুরু করেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে তিনি কাদেরকে টার্গেট করে কথা বলছেন। 47-এ ভারত ভাগের বিরোধিতা করা, 71-এ
বাংলাদেশ ভাগের বিরোধিতা করা, পাকিস্তানের পক্ষ নেওয়া, এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে, কারা কোন রাজনৈতিক দল এর জন্য দায়ী, সেটা তো মানে দিনের আলোর মতো স্পষ্ট। অর্থাৎ তিনি তার প্রতিপক্ষ রাজনৈতিক দল জামাতের দিকে ইঙ্গিত করছেন। তিনি বলছেন, বাংলাদেশের মানুষকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে, পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে। আজকে দেশের সর্বত্র অসহায়ত্বের ধ্বনি শোনা যাচ্ছে। দেশের মানুষ সাধারণ মানুষ অসহায় হয়ে গেছে। দেশের মানুষ সব জানে ও বোঝে, মন্তব্য করেছেন তিনি। বলেছেন, এইসব ষড়যন্ত্রকারীদের 1971 সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, 2025-এ এসেও একইভাবে আমরা জবাব দেব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা কোনোভাবে ক্ষুণ্ণ হতে দেব না। অর্থাৎ তিনি একেবারে এই ঘটনাগুলোর জন্য ইঙ্গিত করছেন জামাতের দিকে, যে জামাত শিবির এর জন্য দায়ী, তাদের পরিকল্পনাতেই এটা হচ্ছে। কিন্তু জামাত শিবির যদি এটা পরিকল্পনা করে থাকে, এই পরিকল্পনার পেছনে তাদের লাভটা কি? হাদিকে মারার পেছনে যদি তাদের দায় থাকে, তাহলে হাদিকে মেরে তাদের লাভ কি? হাদি তো তাদের পক্ষের মানুষই, মানে ওই এ টিম, বি টিম, সি টিমের মতো হাদিও তো তাদের পক্ষের মানুষই, বিপক্ষের মানুষ না। নিজেদের পক্ষের মানুষকে কেন নিজেরা মারবে? রাজনীতিতে যদিও অনেক সময় অনেক কিছুই করে কিংবা করতে হয় রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য, সেটাকেই কি ইঙ্গিত করছেন মির্জা আব্বাস? সেভাবেই কি তিনি বলতে চাইছেন, নাকি তার ক্ষোভটা মূলত এই কারণে যে হাদিকে গুলি করার ঘটনার পরই আমরা দেখেছিলাম ডাকসুর ভিপি মির্জা আব্বাসের দিকে আঙুল তুলে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন প্রথমে, এরপরে বিএনপিকে এর সঙ্গে জড়িত করার চেষ্টা করা হয়েছিল, সেই ক্ষোভ থেকেই তিনি এটা বললেন কিনা? সরাসরি তিনি কিন্তু কোনো যদি কিন্তু রাখেননি, তিনি কোনো অপশন, তার কথাতে কোনো অপশন রাখেননি যে এটা জামাতের না হয়ে তার প্রতিপক্ষ তো আওয়ামী লীগও ঘটাতে পারে, এরকম কোনো অপশনও তিনি রাখেননি। স্পষ্ট করে বলেছেন, জামাতের বিপক্ষে যখন এরকম স্পষ্ট অবস্থান তিনি ব্যক্ত করছেন, এরকম মানে বিপক্ষে এত শক্ত শক্ত যুক্তি দিচ্ছেন, তখন বোধহয় তাদের জন্য একটা মানে কি বলবো, যে অস্বস্তিকর উদাহরণ হতে পারে যে কিছুদিন আগে পর্যন্ত জামাতের সঙ্গে জোট করেই তো তারা রাজনীতি করেছে। তারা 2001-এ সরকার গঠন করেছে, জামাতের নেতাদের তারা মন্ত্রী বানিয়েছে, একসঙ্গে তাদের সংসার পাতার ব্যাপারগুলো তো আমরা দেখেছি। সেই ব্যাপারটাকে কি বিএনপি এখন মনে করছে যে সেটা ভুল ছিল, সেই কর্মকাণ্ডগুলো ভুল ছিল, ভুল থেকে তারা বেরিয়ে এসে এখন একটা শুদ্ধ পথে আসতে চাইছে? আমরা মানে তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে সেটা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা এই ব্যাপারে খোলামেলা কোনো কথা বলেনি। তারা এখন বিরোধিতা করছে এবং স্পষ্ট কথা বলছে, 71-এর বিরোধিতা, 47-এর প্রসঙ্গ আনছে, নানা বিষয় আনছে বটে, কিন্তু তাদের সঙ্গে যে এক সময়ের সখ্যতা এবং সখ্যতাটা তৈরি হয়েছিল কি তাহলে এরকম কারণে যে এন্টি আওয়ামী লীগ সবাই এক, এরকম কারণেই সখ্যতা তৈরি হয়েছিল? এখন যেমন আমরা দেখছি যে এন্টি আওয়ামী লীগ সবাই, যারা এন্টি আওয়ামী লীগ তারা হচ্ছে ঐক্যমত্য কমিশনের বৈঠকে তাদেরকেই শুধু ডাকা হয়েছে, যাদের সঙ্গে আওয়ামী লীগের বিন্দুমাত্র মানে সম্পর্ক কিংবা কোনো ধরনের সংস্রব রয়েছে, সেই সব দলগুলোকে কিন্তু ডাকা হয়নি। এর আগের থিওরিটা কি ওই রকমই ছিল, যে এন্টি আওয়ামী লীগ থিওরি। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, এন্টি আওয়ামী লীগ হওয়ার তো কোনো কিছু নেই। এখন নিজেদের মধ্যেই একটা বিভাজন এসেছে এবং সেই বিভাজনের জন্যই এই রাজনৈতিক কথাগুলো আমরা শুনছি। অভিযোগ উড়িয়ে দিচ্ছি না, তার অভিযোগ সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু প্রাসঙ্গিকভাবে এই আলোচনাগুলো আসে। আমার মনে হয় যে বিএনপিরও উচিত আগামীতে, যেহেতু তারা সরকার গঠন করবে বলেই সাধারণ মানুষের ধারণা, যেহেতু বিএনপি এই মুহূর্তে সবথেকে বড় দল এবং সারা দেশে প্রচুর তাদের জনপ্রিয়তা রয়েছে, আগামীতে তারা সরকার গঠন করবে এটাই স্বাভাবিকভাবে মানুষের ধারণা। সরকার গঠন করতে যাওয়ার প্রাককালে, নির্বাচনের আগেই আমার মনে হয় যে এই প্রসঙ্গগুলো তারা যদি একেবারে নিট অ্যান্ড ক্লিন করে জাতির কাছে ইনফরমেশন দিয়ে দেয়, এবং সেই ইনফরমেশনের ফলে যেটা হবে সেটা হচ্ছে যে ভাসমান কিছু ভোট রয়েছে, যে ভোটটা মুক্তিযুদ্ধের পক্ষের ভোট,
যারা মানে হয়তো কেউ আওয়ামী লীগ করেন, কিন্তু একটা বড় শ্রেণী রয়েছেন যারা আওয়ামী লীগ করেন না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মতবাদের কারণে, মানসিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বলে তারা আসলে নৌকা ছাড়া আর কোনো মানে মার্কা খুঁজে পান না, মনে করেন যে নৌকা ছাড়া কোথায় ভোট দেব। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কারা? বিএনপিকে বোধহয় এখন ওই জায়গাটা কাভার করার একটা সময় এসেছে এবং তাদের এটা প্রমাণ করার সময় এসেছে যে তারাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম একজন শ্রেষ্ঠ সন্তান, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর যোদ্ধা, একজন সেক্টর কমান্ডার। সেই মানুষটার নেতৃত্বে গড়ে ওঠা দল অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের দল, এবং এটা বোধহয় তাদের রাজনীতিতে আরও বেশি ক্লিয়ার করা উচিত। তাতে একটা বড় সংখ্যার যে ভাসমান ভোট, যারা মনে করে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ছাড়া ভোট দেবেন না কিংবা ভোট কেন্দ্রে যাবেন না, তাদের ভোটটা হয়তো বিএনপি তাদের ভোট বাক্সে নিয়ে নিতে সমর্থ হতেও পারে। রাজনীতির খেলা, শেষ পর্যন্ত কোন দিকে কি হয় সেটা তো আর বলা যায় না। এখন মনে হচ্ছে যে বিএনপি সব থেকে বড় দল, তারাই হয়তো আগামী নির্বাচনে সরকার গঠন করবে, কিন্তু নির্বাচনের আগে আগে পরিস্থিতি আবার পাল্টেও যেতে পারে। আজকে মনে হচ্ছে যে এনসিপি খুবই নতুন দল, ছোট দল, এমন একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে যে এনসিপি জিতে সরকার গঠন করে ফেলল, এরকম পরিস্থিতিও তো হতে পারে। যেমন আমরা ওসমান হাদির মৃত্যুর পরে তার জানাজাতে যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দেখলাম, ওসমান হাদির কোনো রাজনৈতিক দল নেই, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন। 24-এর আন্দোলনের আগে, অভ্যুত্থানের আগে তাকে কেউ চিনতেনও না, এবং অভ্যুত্থানেও তিনি সম্মুখ সারির ফেস ছিলেন না। সম্মুখ সারির ফেস বলতে জনপ্রিয় ফেস, যেমন নাহিদ, আসিফ, মাহফুজ না, নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, এই ফেসগুলো যেহেতু জনপ্রিয় ফেস, এরকম জনপ্রিয় ফেস কিন্তু অভ্যুত্থানের সময়, আন্দোলনের সময় হাদি ছিলেন না। আন্দোলনের সফলতার পরে তিনি আস্তে আস্তে নিজেকে জনপ্রিয় করে তুললেন বিভিন্নভাবে। কিছু কৌশল ছিল, পজিটিভ নেগেটিভ কিছু কৌশল ছিল। তারপরে দেখা গেল গতকালকে আমরা কি দেখলাম যে তার জানাজাতে লক্ষ লক্ষ মানুষের আগমন, এবং বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় জানাজা বোধহয় হলো। তো সেরকম প্রেক্ষাপট যদি মানে ভোটের ক্ষেত্রেও হয়ে যায় অন্য কোনো দিকে, সেই ক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সেটা বিএনপি নিশ্চয়ই হতে দিতে চাইবে না। বিএনপি চাইবে তারা বড় দল হিসেবে সমস্ত মানুষের আস্থা অর্জন করে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। রাষ্ট্র ক্ষমতাটা উপভোগ করবে না, ক্ষমতাটা দায়িত্ব পালন করার মতো করে তারা দায়িত্ব পালন করবে। কারণ ক্ষমতার মোহে পড়ে গেলে কি হয় সেটা আমরা 24-এর 5 আগস্ট দেখেছি, যে ভুলের কারণে আওয়ামী লীগ তাদের সরকার পতন হয়েছিল, সেই ভুল নিশ্চয়ই পরবর্তীতে আর কোনো দল করবে না, এবং না করুক এটাই আমাদের প্রত্যাশা, যেন দেশটা অন্তত গোল্লায় চলে না যায়। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।